আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা যে প্রান্ত থেকে যেখান থেকে বসে আমার আজকের ক্লাসটি দেখছো করছো, তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব, এই অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমরা জানব যে আমরা যদি আজকে ভালো করে এই ক্লাসটি না করি তাহলে আমরা কি করতে পারবো না, অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। শিক্ষার্থীরা, আমার মূলত এই অধ্যায়টি একটি বেসিক অংশ আছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কারণে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বেসিক কেমিস্ট্রি। তার মানে আমরা বেসিক নিয়ে আজকে আলোচনা করব এই অধ্যায়ের, এবং আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি করবে এবং তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা, আজ আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার ক্লাসের মধ্যে মধ্যে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে সঠিকভাবে দিতে হবে এবং তোমরা কিভাবে দিবে এটাও বলে দিচ্ছি। তোমরা করবে কি, আমি যখনই পড়াবো, পড়ানোর মধ্যে যখন এটি প্রশ্ন করব, তোমরা ভিডিওটিকে পজ করে, তোমরা ভিডিও অফ করে তারপরে কি করবে, আমার প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে দিয়ে দিবে। ছবি তুলে দাও বা লিখে দাও, যেভাবে অ্যান্সার করে দিবে, আমি তোমাদের পড়া চেক করে দিব। এতে আমি বুঝতে পারবো কে কে আমার ক্লাসটি বা কয়জন আমার ক্লাসটিতে আজকে অংশগ্রহণ করছো। সবাইকে অবশ্যই ক্লাসটি করতে হবে, কারণ তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস না করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে। মূলত তোমাদের জন্যই এই অনলাইন ব্যবস্থা, এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, এটা কিন্তু এই দেশের সকল শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে করা হয়েছে। যেহেতু এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা স্কুলে বা কলেজে আসতে পারছো না, সুতরাং তোমাদের এই যে পড়ালেখার যে সমস্যাগুলো হচ্ছিল এগুলো সমাধানের লক্ষ্যেই কিন্তু এই অনলাইন ব্যবস্থা। তাহলে তোমরা কেন অনলাইন ব্যবস্থার সাথে যুক্ত হবে না, এটা আমার মাথায় ঠিকমতো আসে না। তোমরা যে সুযোগ পাচ্ছ এটা কিন্তু এর আগের মানুষগুলো পায়নি, আমরা পাইনি। যে আজকে পড়ালেখা বন্ধ আছে, 7-8 মাস ধরে স্কুল কলেজ বন্ধ, কিন্তু তোমাদের পড়ালেখা বন্ধ নেই। স্কুল কলেজ বন্ধ তো কি হয়েছে, সকল টিচার তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে, তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে। তোমরা একটা বিশাল বড় সুযোগ পেয়েছো। এবং অনলাইনটা আমার কাছে আরও কেন ভালো মনে হচ্ছে তোমাদের জন্য, যে আমরা যখন ক্লাসে একটা পড়া বুঝাই, হয়তোবা তোমরা অনেক সময় অমনোযোগের কারণে বা কোনো কারণে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মিস হয়ে যায়, কথাটা শুনতে পাও না, অথবা তুমি বুঝতে পারো না একটি কথা, বা বাসায় যে ভুলে যাও, সেই কথাটা তোমাদের দ্বিতীয়বার শোনার কোনো সুযোগ থাকে না। বাট অনলাইন ব্যবস্থাপনায় যেটা হচ্ছে, তোমরা কি করতে পারছো, যে কোনো সময় যখন যতবার ইচ্ছে একটি ভিডিও তুমি বারবার দেখতে পাচ্ছ, একটি ক্লাস তুমি বারবার দেখতে পাচ্ছ, একটি ক্লাস তুমি শুনতে পাচ্ছ, তোমাদের জন্য সুবিধা হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই কি করবে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, বাড়ির কাজগুলো জমা দিবে, যখন যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিয়ে দিবে। আশা করব তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি অবশ্যই আমার সাথে অংশগ্রহণ করবে। এবং আরও একটি কথা বলে দিই, আজকে যে আলোচনা আমরা করব বেসিক কেমিস্ট্রি, এটা কিন্তু শুধুমাত্র যে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নয়, এটা নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি বাচ্চা যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, সবার জন্য এটি খুবই উপকারী ক্লাস হবে। চলো শিক্ষার্থীরা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমাদের বোর্ডে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা একটি মানচিত্র এঁকে রেখেছি। এটা যারা বিজ্ঞানের বিভাগে এসেছেন তারা বুঝতেই পারছে এটা মানচিত্র নয়, এটা হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। যারা মানবিকের আছে তারা মনে করবে স্যার মনে হয় আজকে কোনো মানচিত্র বোঝাচ্ছে, কোনো দেশের মানচিত্র আঁকছে, কিন্তু এটা কিন্তু কোনো দেশের মানচিত্র না। এটা আমরা জানি, যারা সায়েন্সে পড়ি আমরা জানি এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এবং আমরা আজকে আলোচনা করব, প্রথম অংশে আলোচনা করব পর্যায় সারণী সম্পর্কে। পর্যায় সারণী সম্পর্কে আমাদের যদি সম্যক ধারণা না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, পড়ালেখাটা ভালো করে করতে পারবো না। এবং শিক্ষার্থীরা, আমরা আজকে যে পর্যায় সারণী আলোচনা করবো এটা হচ্ছে মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল, সর্বাধুনিক পর্যায় সারণী, এবং মডার্ন পিরিয়ডিক টেবিল আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিলে সর্বাধুনিক পর্যায় সারণীতে আমরা জানি পিরিয়ড থাকে 7টি, যাকে আমরা বলি পর্যায়। পিরিয়ড বাংলা হচ্ছে পর্যায়, এবং
আমরা গ্রুপ, যাকে আমরা বলি শ্রেণী। তাহলে গ্রুপ আছে 18, মানে 18টি গ্রুপ, যাকে আমরা কলাম বলি বা স্তম্ভ বলি। পর্যায় সারণীতে যে খাড়া স্তম্ভগুলো আছে, যে কলামগুলো আছে, তাদেরকে আমরা বলি গ্রুপ 18, 1 to 18, 18টি গ্রুপ আছে। এবং এই যে রোগুলো আছে, পিরিয়ড পর্যায় আছে 60টি, এদেরকে আমরা সারিও বলি, এটাকে আমরা বলি কলাম বলি। তার মানে গ্রুপগুলো হচ্ছে কলাম আকারে আছে আর পর্যায়গুলো আছে সারি আকারে। আমরা প্রথমে কি করব, আজকে পর্যায় সারণীকে কেটে ছিঁড়ে দেখব এর ভিতরে কি আছে। কেউ যদি মারা যায়, অনেক সময় দেখা যায় পোস্টমর্টম রিপোর্ট করা হয়। এই পোস্টমর্টম রিপোর্টটা কিভাবে করে বলো তো? কেটে ছিঁড়ে করে, যে দেখে কি কি আছে। আজকে আমরা পর্যায় সারণীর পোস্টমর্টম রিপোর্ট করব। পোস্টমর্টম রিপোর্ট করতে গেলে আমরা দেখতে পাবো যে পর্যায় সারণীতে কি আছে, 4টা অংশে বিভক্ত আছে। পর্যায় সারণী কয়টা অংশে বিভক্ত শিক্ষার্থীরা? 4টি অংশে বিভক্ত। দেখো, গ্রুপ 1, 2, 1, 2, 13, 14, 15, 16, 17, এই যে 7টি গ্রুপ আছে, এদেরকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌল আছে। 118টি মৌল 18টি গ্রুপ এবং 7টি পর্যায়ের মধ্যে বিন্যাস করা আছে। এর মধ্যে এই যে গ্রুপ 1, 2 এবং 13, 14, 15, 16, 17, এই গ্রুপের সকল সদস্যকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, যাকে আমরা বাংলায় বলি প্রতিনিধিত্বমূলক মৌল বা প্রতিরূপী মৌল। প্রতিনিধিত্বমূলক মৌল বা প্রতিরূপী মৌল। এরপরে চলে আসি গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার মানে 3 to 12, এই যে মৌলগুলো, এই যে পজিশন, এই অংশে যে মৌলগুলো আছে, তাদেরকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। এরপরে দেখো, এই যে গ্রুপ 3 আর এই যে পর্যায় পিরিয়ড 6 এবং 7, এই দুটি অংশে কিছু মৌল আছে যাদেরকে আমরা পর্যায় সারণীতে অবস্থান দিতে পারিনি। তোমরা সবাই জানো পর্যায় সারণীর নিচে আলাদাভাবে কিছু মৌলকে অবস্থান দেওয়া হয়েছে, যাদেরকে আমরা বলি ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার মানে ভিতরে, ট্রানজিশন এলিমেন্টের ভিতরে, তার মানে অবস্থান্তর মৌলের ভিতরে, এদেরকে আমরা বলি আন্ত অবস্থান্তর মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্ট। এবং লাস্ট যে গ্রুপটি আছে সেটা হচ্ছে গ্রুপ 18, এটাকে আমরা বলি ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম পর্যায় সারণীকে যদি আমরা ভাগ করি তাহলে 4টা অংশে ভাগ করা যায়, যাদের নামকরণ করা হয়েছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস মানে প্রতিনিধিত্বমূলক মৌল বা প্রতিরূপী মৌল, ট্রানজিশন এলিমেন্ট অবস্থান্তর মৌল, ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট আন্ত অবস্থান্তর মৌল এবং ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এখন আমরা এটা তো শিখলাম যে কোন গ্রুপগুলো কোন ধরনের হবে, কিন্তু আমরা কিভাবে জানবো যে কোন গ্রুপটি কোন মৌলটি কোন গ্রুপে থাকবে, কোন পর্যায়ে থাকবে? এর জন্য আমাদের প্রয়োজন হবে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস যারা পারবো, একটা মৌল ইলেকট্রন বিন্যাস যখন আমরা করতে পারবো, তখন আমরা খুব সহজে কি করতে পারবো, একটি মৌল কোন গ্রুপে থাকবে, কোন পর্যায়ে থাকবে, আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই কিভাবে আমরা জানবো কোন মৌলটি কোন ধরনের হবে। এর জন্য আমাদের লাগবে ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস করি কোন নীতি অনুসারে? আমরা জানি আমরা আফবাউ নীতি অনুসারে কি করি, ইলেকট্রন বিন্যাস করি। আফবাউ নীতিটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। আফবাউ নীতিটা কি বলো তো শিক্ষার্থীরা? আফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। তার মানে অরবিটালের যে উচ্চক্রম বলতে আমরা কি বুঝাই? প্রথমে নিম্ন শক্তি, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি, মানে বেশি শক্তি, কম থেকে বেশি। উচ্চক্রম মানে বোঝায় কম থেকে বেশি। তাহলে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। সেটা আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি? 1s 2s, এটা আমি যদি ক্রমটা একটু শিখিয়ে দিই তোমাদের, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d
5a, 6s, 6p, 6d, 6f, 7s, 7p, 7d এবং 7f। এখানে শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করো, এখানে 1 2 3 4 5 6 7 যেটা আমরা দিয়েছি, এই সংখ্যাগুলো এদেরকে আমরা বলি হচ্ছে অরবিট বা শক্তি স্তর, অরবিট। এবং এস পি ডি এফ যেগুলো দিয়েছি এগুলোকে আমরা বলি অরবিটাল, উপশক্তি স্তর, অরবিটাল বা উপশক্তি স্তর। এখানে ক্রমটা কিভাবে হবে এটাও একটু দেখে নেই। দেখে নাও শিক্ষার্থীরা, আমরা কিভাবে করছি। এভাবে আমরা যেভাবে এখানে করব, আমরা তালিকাটা অবশ্যই সবাই খাতায় করে নিব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ইলেকট্রন বিন্যাসটা আমরা 9 10 থেকেই শুরু করি। 9 10 থেকে সবাই এই নিয়ম ইলেকট্রন বিন্যাস করতে পারো, আমি আশা করি তোমরা পারো। 9 10-এ যারা আছো তারা অবশ্যই নিয়মটা ভালো করে দেখে নেবে কিভাবে আমরা করতেছি। এই পদ্ধতিকে আমরা বলি আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা আমি এর আগেও বলেছি। আউফবাউ মূলত একটা জার্মান ভাষা থেকে আসছে শব্দটা, এটা কোনো বিজ্ঞানীর নাম না। অনেকে মনে করে আউফবাউ নীতি, যেহেতু আউফবাউ নীতি বলা হয়েছে, এটা মনে হয় কোনো বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী আউফবাউ নীতিটা দিয়েছে। আসলে আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না, এই নামে কোনো বিজ্ঞানী পৃথিবীতে নেই। আউফবাউ হচ্ছে একটা জার্মান একটি শব্দ, জার্মান ভাষা থেকে এসেছে, যাকে আমরা বলি বিল্ডিং আপ, তার মানে গড়ে ওঠা। বিল্ডিং আপ মানে গড়ে ওঠাকে আমরা জার্মান ভাষায় বলা হয় আউফবাউ। ওখান থেকেই মূলত আউফবাউ নীতিটা বলা হয়। আউফবাউ নীতি অনুসারে কি বলেছিলাম, ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তির অরবিটালে চক্রম অনুসারে প্রবেশ করে। এখানে দেখো 1s, তারপর 2s, 2p, তারপরে 3s, 3s এর পরে 3p, এরপরে 4s, এরপরে হচ্ছে 3d, এরপরে 4p, এরপরে 5s, এরপরে আসতেছে হচ্ছে 4d, এরপরে 5p, এরপরে দেখো আসে কি 6s, 4f। এভাবে কি হচ্ছে, শক্তির উচ্চক্রম অনুসারে চেঞ্জ হচ্ছে। তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f। আমরা এই অংশটা উপরে লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে দেখতে। এই অংশটা লাগবে না আমাদের। দেখো আমরা কি করলাম, প্রথমে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f এবং 5d। আমরা আর লিখবো না, যথেষ্ট হয়েছে, আমরা যে কটা লিখেছি তাতেই আমার চলবে। এক্ষেত্রে আমরা একটা ক্রম লিখলাম, এখান থেকে এই যে দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী একটা ক্রম লিখলাম। এখান থেকে আমরা দেখে নিব শিক্ষার্থীরা যে এই যে 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলো লিখলাম, এদেরকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট। 1 2 3 4 5 6 এবং 7 এদেরকে আমরা বলি শক্তি স্তর বা অরবিট, যাকে আমরা বলি বাংলায় বলি শক্তি স্তর অথবা কক্ষপথ। অরবিট, শক্তি স্তর বা কক্ষপথ, যাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। আমরা একে বলি প্রধান কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এই যে দেখতে পাচ্ছ এস পি ডি এফ, এই যে সংখ্যাগুলোতে আমরা বর্ণগুলো দেখতে পাচ্ছ, বর্ণমালা লেটার, যেটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, এস পি ডি এফ, যাকে বলা হয় অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা এস পি ডি এফ। এদেরকে আমরা ইংলিশে বলি অরবিটাল। অরবিটাল বা উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা কি বললাম যে এখানে এন দিয়ে আমরা বোঝাই 1 2 3 4 5 6 7 যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে শক্তি স্তর বা অরবিট, এবং এল দিয়ে বোঝাচ্ছি এসপিডিএফ, যাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর। এই যে উপশক্তি স্তর, এখানে দেখো আমরা কি করতে পারছি, এই যে এসপিডিএফ
এই যে n এর মধ্যে একটা জিনিস বুঝে নেই, এই s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, p-র 6, d-র 10, f-এর হচ্ছে গিয়ে 14, 2, 6, 10, 14। এবং আমরা ক্লাস 8 থেকে জেনে এসেছি কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। 2n², তার মানে n সমান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর এবং তার ধারণ ক্ষমতা হচ্ছে 2n² 2 × 1 × 2, তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। একইভাবে যদি দ্বিতীয় শক্তি স্তর করি তাহলে কিভাবে হচ্ছে 2 × 4 = 8। যদি তৃতীয় হয় তাহলে 2n² = 2 × 3² = 2 × 9 = 18। এবং যদি চতুর্থ শক্তি স্তর আমরা কাউন্ট করি 2n² = 2 × 4² = 2 × 16 = 32। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিভিন্ন শক্তি স্তরের ধারণ ক্ষমতার যে ধারণা দিলাম 2, 8, 18, 32 কোন সূত্র দিয়ে আমরা নির্ণয় করলাম? 2n² সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব SPDF। এই যে SPDF সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা L বলতেছি, একটা কথা মনে রাখতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কোনো শক্তি কারক উপর নির্ভর করে না। n এর মান স্বতন্ত্র, সে অন্য কোনো মানের উপর নির্ভর করে না। বাট L এর মান নির্ভর করে n এর মানের উপর। L এর মান নির্ভর করে n এর মানের উপর। L এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত হয় কার মান? L এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। শিক্ষার্থীরা দেখো n যদি হয়, আমরা একটু আগে একটা জিনিস লক্ষ্য করলাম যখন আমরা আহ্বান নীতিটা দেখেছি, 1s 2s 2p 3s 3p 3d, কিন্তু দেখো 1p নেই, 2d নেই, 3f নেই, এগুলো নাই। কেন নাই? প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর। একইভাবে চতুর্থ থেকে শুরু করে পরবর্তী প্রত্যেক শক্তি স্তরে 4টি করে উপশক্তি স্তর বিদ্যমান। SPDF কিন্তু কেন? এর কারণ আমরা এখান থেকে পেয়ে যাব। একটু খেয়াল করে দেখো, যখন n এর মান 1, L এর মান আমরা কি করব বলছি? 0 থেকে n-1 পর্যন্ত। যখন n এর মান 1 হয় তখন L এর মান হবে n-1, মানে 1 - 1 = 0, তার মানে 0 থেকে 1। তাহলে এই ক্ষেত্রে n এর মান যখন 1 হয় প্রথম শক্তি স্তর একটি উপশক্তি স্তর সংখ্যা 0, যাকে আমরা বলি s। তার মানে s অরবিটালের নিজস্ব মান হচ্ছে 0। s অরবিটালের নিজস্ব মান হচ্ছে 0। এবং তার মানে আমরা বুঝলাম প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর বিদ্যমান। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে L সমান 2 - 1, তার মানে কি 1। n-1 মানে কি? n-1, তো 2 - 1 মানে কি 1। কিন্তু আমরা বলেছি 0 থেকে n-1, তার মানে যেহেতু 1, তার মানে 0 এবং 1, তার মানে s এবং p, তার মানে আমরা বুঝলাম p অরবিটালের নিজস্ব মান হচ্ছে 1, p অরবিটালের নিজস্ব মান হচ্ছে 1। একইভাবে যখন n সমান 3 হবে তখন L সমান হবে n-1, 3 - 1 মানে 2, তার মানে 0, 1, 2। শিক্ষার্থীরা আবার বলে দিচ্ছি, আমরা বলেছিলাম L এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n-1 যদি করি 3 - 1 2, তা আমরা কোথা থেকে করবো? 0 থেকে, 0, 1, 2, তার মানে S P D। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর বিদ্যমান, S P এবং D। একইভাবে যদি আমরা চতুর্থ শক্তি স্তর করি, n সমান 4 হয়, সেক্ষেত্রে L সমান 4 - 1 = 0, 1, 2, 3 S P D F। তার মানে পঞ্চম D তে যেমন D এর মান হচ্ছে কত? 2 এবং F এর মান হচ্ছে 3। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটি, দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর দুইটি, 0 এবং 1 SP, তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর 3টি, 0, 1, 2 SPD, এবং চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর 4টি, 0, 1, 2, 3 SPDF। তার মানে এ দ্বারা নির্দিষ্ট করা হয় যে কোন উপশক্তি স্তরের নিজস্ব মান কত। S এর নিজস্ব মান 0, P1, D2, FF3। কিন্তু নিজস্ব মান আর ধারণ ক্ষমতার মধ্যে একটি পার্থক্য আছে। দেখো লক্ষ্য করে, এখানে শক্তি স্তর, প্রথম শক্তি স্তর মানে তার মান 1 বাট তার ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় শক্তি স্তর তার মান 2 বাট ধারণ ক্ষমতা 8। একইভাবে চতুর্থ শক্তি স্তর নিজের মান 4, ধারণ ক্ষমতা 32, তার মানে ধারণ ক্ষমতার মান 1 নয়। তাহলে আমরা জানলাম SPDF এদের নিজস্ব মান যথাক্রমে 0, 1, 2, 3।
কিন্তু আমরা এর আগে একবার বলে দিয়েছি কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, 2, 6, 10, 14। এটা আমরা কিভাবে নির্ণয় করব এটাও আমরা এবার দেখে নেই। শিক্ষার্থীরা, যে সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা সূত্র হচ্ছে 2 × 12 + 1 সূত্র দ্বারা, 2 × 12 + 1। তাহলে 2 × 12 + 1টা কি? 2 × 12 + 1 হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। এখানে দেখো কিভাবে করব, এল এর মান যদি 0 হয় তার মানে এস হয়, এই ক্ষেত্রে ধারণ ক্ষমতা হবে 2 × 2 × 0 + 1 = 2। আমরা যখন L = 1 হবে তার মানে P হবে, তখন হবে 2 × 1 + 1 = 2 আর 1 গুণ করলে হয় 2 আর 1 গুণ যোগ করলে হয় 3, 3 দুগুণে 6। একইভাবে L = যখন 2 হবে এবং L = যখন 3 হবে, পর্যায়ক্রমে D এবং F হবে। আমরা একত্রে করে দিচ্ছি 2 × 2 + 1, 2 × 3 + 1, 4 আর 1 5, 5 দুগুণে 10 এবং 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে 14। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রমাণ করে দিলাম sp-df অরবিটালে তাদের ধারণ ক্ষমতা 2, 6, 10 এবং 14। তাহলে আমরা কি কি শিখতে পারলাম? 1, 2, 3, 4 যে 1, 2, 3, 4, 5, 6, 7 এদেরকে কি বলা হয়? অরবিট বলে, এবং এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। sp-df কে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর, এদেরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এদের ধারণ ক্ষমতা জানলাম 2, 2, 8, 18, 32 এভাবে। আর sp-df এর ধারণ ক্ষমতা জানলাম 2, 6, 10, 14। কিভাবে তারা আসলো, কেন, কোন শক্তি স্তর, উপশক্তি স্তর কয়টি, সবই আমরা কিন্তু এখান থেকে বের করতে পারলাম। এবার কথা হচ্ছে এই ক্রমটা কেন এরকম ভাবে হলো। আমরা কিন্তু বলেছিলাম আউগয় নীতিটা কি বলেছিলাম শিক্ষার্থীরা, মনে করে দেখো, বলেছিলাম ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। তার মানে এই যে ক্রমটা আমরা লিখেছি এটা কিন্তু আমার মনের মাধুরী মিশিয়ে আমি লিখি নাই, এটা কি করেছি অরবিটালের শক্তির ক্রম অনুসারে আমি সাজিয়েছি। আমি কিন্তু করি নাই 3s এর পরে 3p এর পরে 3d দেই নাই, এর মধ্যে 4s আসছে, আবার 4s আর 4p এর মধ্যে 3d আসছে, 4p 4d এর মধ্যে 5s আসছে। এটা কারণ হচ্ছে এদের শক্তির ক্রমের কারণে এরকম আসছে। এই ক্রমটাও কিন্তু করা হয়েছে এটা নিয়মে, সেই নিয়মটা হচ্ছে n + l এর মানের উপর ভিত্তি করে। যে অরবিটালের n + l এর মান বেশি তার শক্তি বেশি, যে অরবিটালে n + l এর মান কম তার শক্তি কম। যেহেতু আমরা বলেছি শক্তির উচ্চ ক্রম অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তার মানে যার মান কম হবে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার মান বেশি হবে তার মধ্যে ইলেকট্রন পরে প্রবেশ করবে। শিক্ষার্থীরা, চলো n + l এর মান দিয়ে আমরা ব্যাখ্যাটা করি। মূলত প্রথম যে ব্যতিক্রমটা আমরা পেয়েছিলাম এই কয়টা ক্ষেত্রে, যে 3s 3p, দেখো এখানে 1s 2s 2p, তারপরে 3s 3p, তারপর 3d নিয়ে এসে 4s আসছে, তারপরে আবার 4p 4dর মধ্যে 5s আসছে। এই ক্রমটা কেন এরকম হলো এটা আমরা এই ব্যাখ্যার মাধ্যমে আমরা প্রমাণ করে দেই। দেখো শিক্ষার্থীরা, যে 3p আমরা এখানে n + l, প্রত্যেকটার n + l এর মান আমরা নির্ণয় করব। n + l এর মান নির্ণয় করলে আমরা কি করতে পারবো, আমরা বুঝতে পারবো কার শক্তি বেশি কার শক্তি কম। এখানে n এর মান 3, l এর মান কত, p এর মান হচ্ছে 1, আমরা জানি n এর মান 4, এখানে s এর মান 0, এখানে 3 + d এর মান হচ্ছে 2, 4 + 1 এবং 5 + 0, আমরা জানি s এর মান 0, p এর মান 1, d এর মান 2। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। n + l এর মান এখানে আসলো 4, এখানেও আসলো 4, এখানে আসলো 5, এখানেও আসলো 5, এখানেও আসলো 5। শিক্ষার্থীরা, আমরা কি করব, দেখো প্রথমে আমরা জেনে নেই কেন 4s এর পরে 4s এর 3p এর পরে 4s আসলো, 3d কেন আসলো না সেটা আলোচনা করব আগে, যে এখানে কেন 3p এর পরে 3d না এসে 4s আসলো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4s এর n + l এর মান 3d অপেক্ষা কম, সুতরাং আমরা বুঝেই নিলাম 3d অপেক্ষা 4s এর অরবিটালের শক্তি কম, এই কারণে ইলেকট্রন আগে 3d তে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করবে। এবার আসো
যে স্যার তাহলে আমি আপনার কথা মেনে নিলাম, আপনি যেটা বলছেন মেনে নিছি। এবার তুমি বলবা যে স্যার তাহলে এইটা কেন হলো, 3p এবং 4s দুটারই কিন্তু শক্তি সমান 4, এখানে 3d 4p 5s এর শক্তি সমান, তারপরও কেন 3d আগে আসবে, যেহেতু তাদের শক্তি সমান, শক্তি তো বেশি কম নাই। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখনই n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন আমরা দেখব n এর মান কার কম, n এর মান যার কম, n প্লাস l এর মান সমান হলেও ইলেকট্রন আগে তাতে প্রবেশ করবে, দেন তারপরেরটায় প্রবেশ করবে। এই কারণেই 3d তে আগে, তারপরে 4p, তারপরে 5s ইলেকট্রনগুলো প্রবেশ করবে। শিক্ষার্থীরা তাহলে আমরা জানলাম আউটবার্ন নীতিটার শক্তির যে ক্রমটা করা হয়েছিল সেটা কিভাবে করা হয়েছিল। আমরা ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই করতে পারি। ইলেকট্রন বিন্যাস করতে পারলেই আমরা কি করতে পারবো, পর্যায়সারণিত অবস্থান নির্ণয় করতে পারবো। তোমরা কি করবে, তোমাদের জন্য প্রথম যে বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কয়েকটা মৌল ইলেকট্রন বিন্যাস আমাকে করে দেখাবে। যেমন ধরো আয়রন, ক্রোমিয়াম, মলিবডেনাম, এই তিনটা মৌল ইলেকট্রন বিন্যাস খুব দ্রুত করে আমাকে মেসেঞ্জারে দিয়ে দাও, ছবি তুলে, অথবা কমেন্ট বক্সে দিয়ে দাও খুব দ্রুত। আয়রন, ক্রোমিয়াম এবং মলিবডেনাম। শিক্ষার্থীরা এবার আমরা জানব, পরবর্তী অংশে যাব যে এই যে sp,d,f একটি মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে গমন করবে, মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে গমন করবে তাকে বলা হবে সে অরবিটালের ব্লক। যেমন ধরো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সাপোজ সোডিয়াম, তার পারমাণবিক সংখ্যা 11, তার ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s2 2s2 2p6 3s1। এখানে কেন 1 হলো, 2 2 4 আর 6 যোগ করলে হয় 10, আমার দরকার ছিল 11, এর জন্য 3s এ একটি অরবিটালে ইলেকট্রনই ঢুকবে। এই যে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে গেল, s অরবিটালে গেল, এর জন্য এই মৌলটাকে বলা হবে s ব্লক মৌল। তার মানে একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে যাবে সেই মৌলটা হবে সেই অরবিটাল ব্লকধারী। তার মানে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন গেছে s অরবিটালে, এই কারণে এটা হবে s ব্লক মৌল। একইভাবে যদি যেমন ফসফরাস 15, এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, দেখো 15 হয়েছে কিনা, ইলেকট্রন উপরেগুলো যোগ করব, 2 2 4 6 10 12 13 14 15। তার মানে এই যে সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে গমন করলো, এর জন্য ফসফরাস হচ্ছে p ব্লক মৌল। চলো এবার আমরা করি ভ্যানাডিয়াম V23, ভ্যানাডিয়াম পারমাণবিক সংখ্যা 23, 1s2 2s2 2p6 3s2 3p6। একটা কথা বলে দেই, যদিও ইলেকট্রন 4s অরবিটাল আগে গমন করে, 3d তে পরে গমন করে, কিন্তু তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবে সাজিয়ে লিখবে, তৃতীয় শক্তিস্তর ইলেকট্রনগুলো অরবিটালগুলো এক জায়গায় লিখবে, চারেরগুলো এক জায়গায় লিখবে। এটা নিয়ম যে শুধু ইলেকট্রন আগে প্রবেশ করবে কোন জায়গায়, 4s এই, 3d তে 3টে প্রবেশ করবে। দেখো 23 2 2 4 10 12 18 19 20 21 22 23। এই ক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইলেকট্রন কিন্তু অবশ্যই 4s আগে প্রবেশ করবে, 3d তে পরে প্রবেশ করবে, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা 3dটাকে আগে লিখব, 4sটাকে পরে দিব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সর্বশেষ ইলেকট্রন গমন করেছিল d অরবিটালে, যদিও আমি সাজিয়ে লেখার ক্ষেত্রে এটাকে আগে লিখেছিলাম, এই কারণে এটাকে বলা হয় d ব্লক মৌল, এটা p ব্লক মৌল, এটা হচ্ছে s ব্লকের মৌল। শিক্ষার্থীরা আমরা 3টা মৌলের ব্লক শিখলাম। এবার আমরা মূলত এই ইলেকট্রন বিন্যাস থেকে কোন মৌলটি কোথায় অবস্থান করবে সেটা শিখে নিব, নিয়মটা জেনে নিব। আমরা এক্ষেত্রে নির্ণয় করব গ্রুপ, পিরিয়ড পর্যায়, ব্লক এবং টাইপ, তার কোন প্রকৃতির এটা আমরা নির্ণয় করব। গ্রুপ, পর্যায়, ব্লক এবং টাইপ, আমরা এই 3টা মৌলেরই নির্ণয় করে মিলিয়ে দেখব যে আমরা যা নির্ণয় করলাম সেটা কি সঠিক কিনা। নিয়মটা আমরা জেনে নিব, তাহলে দেখবে খুব মজা লাগবে যে আমরা প্রত্যেকটা মৌলেরই অবস্থান পর্যায় সারণীতে কার কোথায় সেটা আমরা আজকে নির্ণয় করতে পারবো। প্রথমেই আমরা জেনে নিব যে কোন মৌলটির ব্লক কোনটি। একটু আগে আমরা বলেছি
একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে গমন করবে সেই মৌলটি সেই অরবিটাল ব্লকধারী। যেহেতু প্রথম মৌলটি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন এসে গমন করেছিল, সেটি এস ব্লকের মৌল। ফসফরাসের ক্ষেত্রে পিতে গমন করেছিল, এটা পি ব্লকের মৌল। আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে সেটা ডিতে প্রবেশ করেছিল, জন্য ডি ব্লক মৌল। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে অনেকেই ভুল করে, যেহেতু সাজিয়ে লেখার ক্ষেত্রে 4s-টা পরে লাগে, মনে করে এটা এস অরবিটাল গমন করছে সর্বশেষ ইলেকট্রন, এটা এস ব্লকের মৌল হবে। বাট এটা কিন্তু এস ব্লকের মৌল নয়, এটা ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রনটা গমন করেছে কোথায়? ডি অরবিটালে। শিক্ষার্থীরা এবার আমরা দেখব পর্যায়, পিরিয়ড। কোন মৌলটি কোন পর্যায়ের, এটা নির্ণয় করার জন্য তোমাকে খেয়াল করতে হবে তার সর্বোচ্চ শক্তি স্তর কার কত। একটা মৌলের সর্বোচ্চ শক্তি স্তর যত, তার পর্যায় হবে তত। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু 4, যদিও সর্বশেষ 3D, বাট সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 4। এই কারণে তাদের যার যার পর্যায় হবে, তার যার পিরিয়ড হবে, তার সর্বোচ্চ শক্তি স্তর। এই ক্ষেত্রে সোডিয়ামের 3, ফসফরাসের 3 এবং ভ্যানাডিয়ামের 4। তাহলে আমরা কি নির্ণয় শিখলাম? পর্যায় বা পিরিয়ড নির্ণয় শিখলাম। আবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। একটি মৌলের সর্বোচ্চ শক্তি স্তর, একটি মৌলের সর্বোচ্চ শক্তি স্তর হবে তার পর্যায় বা পিরিয়ড। এবার আমরা নির্ণয় করব গ্রুপ। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একাধিক সূত্র আছে, এক একটা অরবিটালের ক্ষেত্রে এক একটা সূত্র ব্যবহার করা হয়। সুতরাং তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো। যদি মৌলটি এস ব্লকের হয়, যদি মৌলটি এস ব্লকের হয়, তাহলে ওই এস ব্লকে যতগুলো ইলেকট্রন থাকবে তাই হবে তার গ্রুপ। তার মানে এই ক্ষেত্রে তার গ্রুপ হবে 1, এক্ষেত্রে তার গ্রুপ হবে 1। এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে বা এস ব্লক মৌলের ক্ষেত্রে। সকল এস ব্লক মৌলের ওই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তাই হবে তার গ্রুপ 1। আর আমরা যদি আধুনিকভাবে লিখি রোমান সংখ্যায়, তাহলে সেক্ষেত্রে লিখব 1a, রোমান সংখ্যায় 1 এবং এ কেন দিলাম এটা আমি পরে আবার তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তোমরা সহজে বুঝতে পারবে। এবার চলে আসো, যদি সে মৌলটি পি ব্লকের হয়, পি ব্লকের হলে সেই ক্ষেত্রে সূত্রটা এরকম দেখে নাও, NS NP XY X plus Y plus 10, x plus y plus 10। তার মানে যে অরবিটালের পিতে যে শক্তি স্তরের পি অরবিটাল ইলেকট্রন গমন করবে, ওই শক্তি স্তরেরই এস অরবিটাল ইলেকট্রন পি অরবিটাল ইলেকট্রন যোগ করব, তার সাথে আরও 10 যোগ করলে যা হবে তাই হবে তার গ্রুপ। তার মানে এই ক্ষেত্রে 2 যোগ 3 মানে 5, সাথে আরও 10 যোগ করলে হবে 15, 15। ঠিক আছে, যেমন ধরো একটু ক্লিয়ারলি বলি, যেমন যদি 2pতে যায় তাহলে 2s এর ইলেকট্রন, যদি তোমার 3pতে যায় তাহলে 3s এর ইলেকট্রন, যদি আমার 4pতে যায় তাহলে 4s এর ইলেকট্রন। এদের ইলেকট্রন যোগ করে আমরা কত যোগ করব? 10 যোগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? গ্রুপ পেয়ে যাব। আমরা দেখলাম এখানে 2 যোগ 3 মানে 5, তার সাথে আরও 10 যোগ করলে হয় 15। এবং এটাকে আমরা রোমান সংখ্যায় করি, এই ক্ষেত্রে মনে রাখতে হবে রোমান সংখ্যার ক্ষেত্রে মানে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় হচ্ছে গিয়ে 7টা, কিন্তু গ্রুপ হচ্ছে 9টা। আমরা যেটা মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা শিখেছিলাম যে আমাদের গ্রুপ হচ্ছে 18টা, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে সেখানে হয়ে গেছে 9টা। সেক্ষেত্রে আমরা রোমান সংখ্যা দিয়ে ব্যবহার করার সময় 10 যোগ করব না, শুধুমাত্র x plus y করব। তখন এই দুটো সংখ্যাকে যোগ করে যা হবে তার রোমান সংখ্যায় 5 লিখব এবং a দিব। তাহলে আমরা পি অরবিটালের পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় সিস্টেমটা শিখলাম। আবার বলে দিচ্ছি, যে অরবিটের মানে শক্তি স্তরের পি অরবিটালে ইলেকট্রনটি যাবে তার ইলেকট্রন সংখ্যা ওই শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এই দুটোকে যোগ করে আমরা 10 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব তার গ্রুপ। এবং রোমান সংখ্যার ক্ষেত্রে আর 10 যোগ করব না, শুধুমাত্র ওই দুটি সংখ্যাকে যোগ করলে যা পাবো তাই হবে তার গ্রুপ 5a। এবার চলে আসি ডি অরবিটালের ক্ষেত্রে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে। ডি ব্লক মৌলের ক্ষেত্রে সূত্রটা আমি এই পাশে লিখে দিচ্ছি, শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো। 3Dতে যদি যায় তার মানে এন ডি, তাহলে হবে n plus 1s। রিয়েলি সরি, আমি সূত্রটা একটু ভুল লিখে ফেলেছিলাম। যে অরবিটালে ডিতে যাবে যে শক্তি, তার পরবর্তী শক্তি স্তরের এস অরবিটাল
যে শক্তি স্তরের ডি অরবিটাল ইলেকট্রন যাবে তার পরবর্তী শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাকে আমরা যোগ করব। তার মানে 3d-তে গেলে 4s, 4d-তে গেলে 5s, 5d-তে গেলে 6s, তাদের ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করলেই আমি কি পেয়ে যাব, এখানে আমি তার গ্রুপ পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম শিক্ষার্থীরা, আমরা জানবো যে কিভাবে হলো। যেমন ভ্যানাডিয়ামের দেখো 3d-তে ইলেকট্রন ছিল 3টি, 4s ছিল 2টি, তাহলে 3 2 যোগ করলে হবে কত, 5। এই ক্ষেত্রে আমরা কি করলাম, দেখলাম গ্রুপ হবে 5, এবং এর রোমান সংখ্যার ক্ষেত্রে আমরা সরাসরি 5 লিখবো, কিন্তু লিখবো বি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এখানে দিয়েছিলাম এ, এখানে দিয়েছি বি। এটাও বলে দেই, যদি মৌলটি এস ব্লক এবং পি ব্লকের হয়, যদি মৌলটি এস ব্লক এবং পি ব্লকের হয় তাহলে তাকে আমরা দিব এ, আর যদি ডি ব্লকের হয় তাহলে আমরা দিব বি। তাহলে শিক্ষার্থীরা আমরা এস, পি, ডি, এফ এই 4টি ব্লকের মৌলের অবস্থান জানার জন্য যে নিয়মগুলো শিখলাম এগুলো আমরা প্র্যাকটিস করব। এর মধ্যে বলে দিই, এফ ব্লকেরটা আমরা এখানে করিনি। এফ ব্লকের মৌলগুলো সাধারণত আন্তঃ অবস্থান্তর মৌল হয়, তার মানে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, তার মানে যাদেরকে আমরা পর্যায় সারণীতে অবস্থান দিতে পারিনি, তারা পর্যায় নিচে অবস্থিত আছে, সুতরাং ওটা দেখে নিব। আরেকটা ব্যাপার, এবার গ্রুপ 1 সদস্যকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, টাইপ হচ্ছে গিয়ে প্রতিনিধিত্বমূলক মৌল। ফসফরাসের গ্রুপ 15, সেটাও রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। আর ভ্যানাডিয়ামের হচ্ছে গ্রুপ 5 হচ্ছে এই জায়গায়, তার মানে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, অবস্থান্তর মৌল। তাহলে দেখো শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করেই আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারছি একটা মৌল পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, সেটা কোন গ্রুপে থাকবে, কোন পর্যায়ে থাকবে, তার টাইপ কিরকম হবে, সবই আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে পারি। সুতরাং ইলেকট্রন বিন্যাসটা আমাদের জন্য খুব 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 বেশি প্রয়োজনীয়। অবশ্যই আমরা কি করব, এই নিয়মগুলো জেনে রাখবো। এর আগে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, এবার তোমাদের জন্য আরও একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা নির্ণয় করে দিবে আর্সেনিক, ক্যালসিয়াম এবং আয়রন এই 3টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে, এই 3টি মৌল আর্সেনিক, ক্যালসিয়াম, আয়রন, Fe, এদের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায় কোনটি, এটা তোমরা আমাকে নির্ণয় করে ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি চেক করে দিব। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে পর্যায় সারণী কয়টি অংশ জানলাম, পর্যায় সারণী অংশগুলোর নাম জানলাম, কোন কোন গ্রুপ বা কোন কোন পর্যায় কোন কোন ভাগে অবস্থিত সেটাও আমরা জানলাম। আমরা ইলেকট্রন বিন্যাস করার নিয়মগুলো দেখলাম, ইলেকট্রন বিন্যাস করলাম, সেখান থেকে কিভাবে কোন মৌলটি পর্যায় সারণী কোথায় অবস্থিত হবে সেটাও আমরা বিস্তারিত জানলাম। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই যে পর্যায় সারণীর যে মৌলগুলোর যে পর্যায়ভিত্তিক ধর্ম সেটা নিয়ে সরাসরি আলোচনা করব, যে কিভাবে মৌলগুলোর আকার পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, আকর্ষণ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ক্লাসগুলো যে মনোযোগ দিয়ে করলে এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে সুস্থ এবং সুন্দরভাবে আমার ক্লাসে উপস্থিত থাকবে। আমার জন্য দোয়া করবে যেন আমিও তোমাদের ক্লাসটি ভালোভাবে নিতে পারি, সুস্থ থাকতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।